আজকে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন সম্বন্ধে আলোচনা করব। তো ভাষার ভিত্তিতে অর্থাৎ ভাষাকে কেন্দ্র করে রাজ্যের পুনর্গঠন, প্রত্যেকটি রাজ্য আলাদা আলাদাভাবে গঠন হবে, এই বিষয়টি এটা কিভাবে হয়েছে এই সম্বন্ধে কিন্তু আজকের আলোচনা। এই ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার লক্ষ্যে কতগুলো কমিশন হয়েছিল, কিন্তু সেই কমিশনগুলো ফেল হয়ে যায়। তারপরে লাস্ট একটা কমিশন কিন্তু বাধ্যতামূলক পাশ করতেই হয় এই আইনটি। তো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন ফার্স্ট হয়েছিল যেটা ধর কমিশন 1948 খ্রিস্টাব্দে। ধর কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা উচিত হবে কি হবে না এটাকে নিয়ে কিন্তু ধর কমিশন গঠন হয়েছিল। এখানকার সভাপতি ছিলেন এস.কে. ধর। এনার নাম অনুসারে কিন্তু ধর কমিশন নামটি হয়েছিল। ইনি বলেছিলেন যে না, ভাষার ভিত্তিতে কোনো রাজ্য পুনর্গঠন করাটা ঠিক হবে না। নেক্সট যেটা 1948 খ্রিস্টাব্দে আরেকটা কমিটি গঠন হয়েছিল, জেভিপি কমিটি। জেভিপি মানে জে মিনস জওহরলাল নেহরু, ভারতের প্রধানমন্ত্রী, ভি বল্লভভাই প্যাটেল, পি হচ্ছে পট্টভি সীতারামাইয়া। এই কমিটিটি গঠন হয়েছিল এবং এখানেও কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা উচিত কি উচিত না এদেরও কিন্তু অ্যান্সার এসেছিল যে না। এরপরে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য যেটি, সেটি অন্ধ্রপ্রদেশ। এটি গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর। তাহলে এখন প্রশ্ন যে ধর কমিশন, জেভিপি কমিটি, এত সব কমিটি এখানে কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হবে না এভাবে বলেছে, কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটা তাহলে ভাষার ভিত্তিতে কিভাবে গঠিত হলো? তো ঘটনাটি এটা হয়েছিল যে পট্টভি শ্রীরামালু বলে একজন নেতা, সে কিন্তু তেলেগু ভাষাভাষী মানুষদের জন্য অনশন শুরু করেছে। কেননা ইনি চাইতো যে অন্ধ্রপ্রদেশ নামক একটি আমাদের যে তেলেগু ভাষাভাষী মানুষেরা তাদের জন্য কিন্তু একটা আলাদা রাষ্ট্র গঠন করা হোক, কিন্তু সরকার তা মানতে চায়নি। ফলে সে কিন্তু অনশন করে, ধর্মঘট করে এবং সেই অনশন অবস্থায় কিন্তু তিনি মারা যায়। এবার তিনি যখন মারা যান, ফলে কি হয়, সেখানকার যে মানুষেরা অর্থাৎ তেলেগু ভাষাভাষী মানুষেরা তারা কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সরকারের ওপর কিন্তু খুব চাপ সৃষ্টি করে। ফলে সরকার বাধ্য হয় তাদের অন্ধ্রপ্রদেশ নামক একটা তাদের ভাষার ভিত্তিতে একটা রাজ্য গঠন করার আজ্ঞা দেওয়ার, নির্দেশ দেওয়া। সেই ভাষার ভিত্তিতে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি প্রথম গড়ে উঠেছিল 1953 খ্রিস্টাব্দে 1 অক্টোবর। এবার অন্ধ্রপ্রদেশ যখনই ভাষার ভিত্তিতে একটি রাজ্য গড়ে উঠল, তখন কিন্তু ভারতের যে বাকি রাজ্যগুলো রয়েছে যেখানে একাধিক ভাষাভাষী মানুষেরা বসবাস করে, তারাও কিন্তু চাইলো যে না, আমাদেরও আলাদা আলাদা রাজ্য গড়ে উঠুক ভাষার ভিত্তিতে। তখন কিন্তু রাজ্য পুনর্গঠন আইন বা ফজল আলী কমিশন 1953 সালে 22শে ডিসেম্বর এটা গড়ে উঠল এবং এখানে বলা হয় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হোক, এবং এর রিপোর্টটা পেশ করা হয়েছিল 1955 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর কিন্তু রিপোর্ট পেশ করা হয় এবং 22শে ডিসেম্বর কিন্তু এই রাজ্য পুনর্গঠন আইন বা ফজল আলী কমিশন এটা গড়ে উঠেছিল। এবং এই ফজল আলী কমিশনে বলা হয় 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা দরকার। কিন্তু এই যে কথাটা 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা দরকার, এটা কিন্তু মানা হলো না সেই রিপোর্টে। এবং রিপোর্ট পেশের পরে রাজ্য পুনর্গঠন আইন পার্লামেন্ট দ্বারা পাশ হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দে রিপোর্ট পেশ হয় 30শে সেপ্টেম্বর এবং কমিটিটা রাজ্য পুনর্গঠন আইনটি বা ফজল আলী কমিশন এটা গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর এবং রিপোর্ট পেশ করার পরে রাজ্য পুনর্গঠন আইন পার্লামেন্ট দ্বারা পাশ হয়েছিল 1956 খ্রিস্টাব্দে এবং এখানে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। 1956 সালে 31শে আগস্ট এটা কিন্তু গঠিত হয় এবং কার্যকর হয়েছিল 1956 সালের 1ই নভেম্বর। তখন 14টি রাজ্য ছিল, বর্তমানে কিন্তু 28টি রাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এটা কীভাবে হলো? তার আগে যে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে জানব। 14টি রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, মুম্বাই, জম্মু ও কাশ্মীর, কেরল, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, মহীশূর, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, মণিপুর এবং ত্রিপুরা। এবার এই যে 14টি
মানে রাজ্য, এই 14টি রাজ্য এখন বর্তমানে 28টি রাজ্য রয়েছে। 14টি রাজ্য যেটা, এটা কিন্তু ভেঙে ভেঙে 28টি রাজ্য হয়েছে, এবং 6টি যে কেন্দ্রশাসিত অঞ্চল, এখন কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কিন্তু 8টি রয়েছে। তাহলে এই যে মুম্বাই, মুম্বাই বলে যেই স্থানটি, মুম্বাই বলতে এখন আর তেমন কিছু নেই। মুম্বাইটা ভেঙে কিন্তু দুটি হয়েছে, একটা মহারাষ্ট্র এবং গুজরাট। মুম্বাই ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট করা হয়েছে। এটা হয়েছিল কত সালে? 1960 খ্রিস্টাব্দে 1 মে। এবং গোয়া, গোয়া কিন্তু আমরা জানি আমাদের সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া, সবথেকে ছোট আয়তনের দিক থেকে। তো গোয়া এটা কিন্তু পর্তুগিজদের আন্ডারে ছিল, পর্তুগিজদের থেকে মুক্ত হয়েছিল 1961 সালে। পর্তুগিজদের থেকে 1961 সালে কিন্তু মুক্তিলাভ পেয়েছিল, এবং এটি ভারতের একটা রাজ্য হিসেবে প্রথম মুক্তিলাভ যখন পেয়েছিল তখন কিন্তু গোয়া একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল, কেন্দ্রের দ্বারা শাসিত হতো। তারপরে 1987 খ্রিস্টাব্দে এটাকে কিন্তু একটা রাজ্যের রূপ দেওয়া হয়। ওকে, আর এটাই কিন্তু বর্তমানে আয়তনের দিক থেকে সবথেকে ছোট রাজ্য হলো গোয়া। নেক্সট, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। আগে কিন্তু এগুলো আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। বর্তমানে 2020 সালের 26শে জানুয়ারি এগুলোকে কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। এরপর সিকিম, সিকিম 36তম সংশোধনী অনুযায়ী 1975 খ্রিস্টাব্দে ভারত মুক্তি হয়েছিল, এবং 36তম সংশোধনী অনুযায়ী কিন্তু ভারত কোনো একটি রাজ্য যখন ভারতের অন্তর্ভুক্ত করে, তখন ভারতের যে সংবিধান সেখানে কোনো না কোনো একটা সংশোধনী করতে হয়। তো এটা কিন্তু 36তম সংশোধনী অনুযায়ী এই সিকিম যে রাজ্যটি, ওটা ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তিব্বতে চীন হামলা করলে সিকিম ভারতভুক্ত হতে চায়। সিকিম তো ওই তিব্বতের ওই সাইডটাতেই, তাই না? তিব্বতে যখন চীন হামলা করলো তখন কিন্তু সিকিম একটা আলাদা রাজ্য ছিল, এই সিকিম কিন্তু তখন ভারতভুক্ত হতে চায়। এবং 1974 সালে এর সহযোগী রাষ্ট্র হিসেবে কিন্তু, তারপরে 1975 সালে কিন্তু এটা ভারতভুক্তি হয়ে যায় এই রাজ্যটি। এবার পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়। তো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী কিন্তু চণ্ডীগড় ছিল। পাঞ্জাব পুনর্গঠন আইন অনুযায়ী কিন্তু এগুলোকে আলাদা আলাদা করা হয়। কত? পাঞ্জাব পুনর্গঠন আইন 1966 সালে, এটাকে শাহ কমিশন করা হয়ে থাকে। তো বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এটা কিন্তু আলাদা আলাদা একটি রাজ্য, এবং পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। এবং তাছাড়া চণ্ডীগড় যেটা, এটা কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এবার হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ 1971 সালে রাজ্যের মর্যাদা পেয়েছিল। হিমাচল প্রদেশ যেটা, এটা কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এটা রাজ্যের মর্যাদা পেয়েছিল 1971 সালে। আর 1956 সাল থেকে কিন্তু এটা কেন্দ্রশাসিত অঞ্চলই ছিল, অর্থাৎ কেন্দ্রের দ্বারা পরিচালিত হতো। এবার 1971 সালে কিন্তু এটা রাজ্যের মর্যাদা পায়। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছিল 2000 সালে। উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছিল, এটাও 2000 সালে। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয় 2014 সালে। জম্মু ও কাশ্মীর, লাদাখ হচ্ছে 2019-এ 31শে ডিসেম্বর লাদাখ, এটাও কিন্তু লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু ও কাশ্মীর এটা কিন্তু আলাদা আলাদা ছিল, কিন্তু জম্মু ও কাশ্মীরকে এক করে দেওয়া হয়েছে, মানে লাদাখ এটাকেও। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ আগে কিন্তু পুরোটাই এক ছিল, একটাই কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু বর্তমানে জম্মু ও কাশ্মীরকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে এবং লাদাখকে একটা কেন্দ্রশাসিত। 370 নম্বর আর্টিকেল বাতিল করে দুটোই কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত করা হয়। ওকে, তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।